Hi guys, I'm Ridhu Islam. I'm a medical student and welcome to my channel Discover Health. In today's video, I'm gonna help you to learn how to boost your lungs capacity so that you can beat up asthma or bronchitis. অর্থাৎ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কিছু সেরা টিপস শেয়ার করব যা ফলো করলে আপনি শ্বাসকষ্ট থেকে মুক্তি লাভ করবেন। সো ফ্রেন্ডস, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং যদি আপনি আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দেরি না করে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। সো ফ্রেন্ডস, আপনি কি শ্বাসকষ্ট সমস্যায় ভুগছেন? আমরা অনেকেই জানি না যে আমরা শ্বাসকষ্ট সমস্যায় ভুগছি। একটু লক্ষ্য করে দেখেন, আপনি যেই ওয়েতে নিঃশ্বাস নিচ্ছেন, ইনহেল করছেন, সেটা আসলে প্রপার ওয়ে না। আমরা বেশিরভাগ মানুষ শর্ট ব্রেথার, মানে আমরা খুব কম শ্বাস নেই এবং কম শ্বাস ত্যাগ করি। আমরা আমাদের ফুসফুসের ফুল ক্যাপাসিটিতে ইউজ করি না, মানে আমাদের ফুসফুসের যেই কার্যক্ষমতা রয়েছে আমরা সেটার ফুল ব্যবহার করি না। সো যাদের মূলত শ্বাসকষ্টের সমস্যা রয়েছে তারা চাইলেও বেশি নিতে পারে না এবং তাদের শ্বাসকষ্ট হয়। এবং আমাদের শ্বাস প্রশ্বাস মূলত খুবই গুরুত্বপূর্ণ একটি কার্যক্রম আমাদের বেঁচে থাকার জন্য। লক্ষ্য করুন, আমাদের শরীরের প্রত্যেকটা কোষ বেঁচে থাকার জন্য কনস্ট্যান্টলি প্রতিটা মুহূর্তে ডিপেন্ড করে অক্সিজেনের ওপর। সো যদি কিছুক্ষণের জন্য আপনার শরীরের কোনো একটা অংশে অক্সিজেনের ঘাটতি হয় তাহলে আপনার সেই কোষগুলো মারা যায়। যেমন অসংখ্য মানুষ আমার কাছে রিপোর্ট করে, অসংখ্য মানুষ আপনার মাথা ব্যথার উপর যে ভিডিওটা রয়েছে সেখানে রিপোর্ট করে যে তাদের মাথা ব্যথা হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি যেটা পাই সেটা হচ্ছে তাদের মাথা ব্যথা হওয়ার কারণ হচ্ছে আপনার অক্সিজেন ডেফিসিয়েন্সি, মানে তাদের মাথার ভিতরে অক্সিজেনের ঘাটতি হওয়ার ফলে যেই অংশে অক্সিজেনের ঘাটতি সেখানে ব্যথা হচ্ছে। শুধু এটাই না, সারা দেহের মধ্যেই আপনার এই সমস্যাটা হতে পারে। যেমন আমাদের হার্টের প্রচুর অক্সিজেন প্রয়োজন, কারণ এটা সারাক্ষণ খুব পরিশ্রম করে। ওকে, আপনি যখন আপনার রক্তে যখন অক্সিজেনের পরিমাণ কমে যায় তখন সেই রক্ত আপনার হার্টে আসে এবং সেটা অক্সিজেন নেওয়ার জন্যই হার্টে আসে এবং আপনার হার্ট আপনার ফুসফুস থেকে অক্সিজেন নিয়ে আপনার রক্তে মিক্স করে দেয় এবং সেটা আবার আপনার শরীরের ভিতর ছেড়ে দেয়। এই প্রক্রিয়া সারাক্ষণ অনবরত চলতে থাকে। মূলত আমরা প্রতি মিনিটে 12 থেকে 20 বার শ্বাস প্রশ্বাস ফেলি। সো যারা পর্যাপ্ত পরিমাণ নিঃশ্বাস নিতে পারে না তারা অক্সিজেনের ঘাটতিতে ভোগে, ফলে তাদের হার্টের সমস্যা দেখা দেয়, হার্টে পেইনও হতে পারে। সো এটা খুবই কমপ্লিকেটেড একটা বিষয়। যদি আপনার শ্বাসকষ্টের সমস্যা থাকে তাহলে আপনি অক্সিজেনের ঘাটতি হওয়ার ফলে আপনার সারা শরীর দুর্বল লাগতে পারে, মাথা ঘোরাতে পারে, মাথা ব্যথা করতে পারে। ওকে, আরো নানাবিধ সমস্যা দেখা দিবে। ইভেন আপনার বৃদ্ধ হওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত হবে। দ্যাট মিনস আপনি খুব দ্রুত বৃদ্ধ হবেন, যেটাকে বলা হয় প্রিমেচুর এজিং। সো ফ্রেন্ডস, চলুন সময় নষ্ট না করে জেনে নেই যারা ব্রনকাইটিস বা অ্যাজমা জাতীয় সমস্যায় ভুগছেন, শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন, ইনহেলার ইউজ করছেন, অনেক মেডিকেশন ইউজ করছেন, অনেকের অ্যালার্জিক সমস্যাও থাকে শ্বাসকষ্টের সাথে জড়িত। সো যারা এই জাতীয় সমস্যায় ভুগছেন তারা আমার এই ভিডিওতে যে নিয়মগুলো বলবো সেগুলো মেনে চললে আপনাদের এই সমস্যা থেকে স্থায়ীভাবে আরোগ্য লাভ করতে পারবেন। সো চলুন দেরি না করে জেনে নেই কিভাবে আপনি আপনার শ্বাসকষ্টের সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারেন। সো ফ্রেন্ডস, প্রথমত আপনাকে আমি যেটা প্রেসক্রাইব করব সেটা প্রাকৃতিক একটি জিনিস। এটা কোনো খাবার না, কোনো মেডিসিন না, এটা জাস্ট একটা ব্যায়াম। লক্ষ্য করুন, আপনি যদি আপনার হাতের ব্যায়াম করেন তাহলে অবশ্যই আপনার হাতে মাসল হবে, মাংসপেশি হবে, বাট আপনার পায়ে হবে না, কারণ আপনি শুধুমাত্র হাতের ব্যায়াম করছেন। ঠিক অনুরূপ আপনি যদি আপনার ফুসফুসের ব্যায়াম না করেন তাহলে আপনার ফুসফুসের কার্যক্ষমতা বাড়বে না এবং আপনার ফুসফুসের শক্তিশালী হবে না। আমরা বর্তমান যুগে আমাদের আধুনিক লাইফস্টাইলের ফলে সারাক্ষণ মোবাইল ইউজ করি, টিভি দেখি, এবং যখন আমরা এই জাতীয় কাজগুলো করি তখন মূলত আমরা ঠিক ওয়েতে নিঃশ্বাস নেই না, খুব কম নেই, এবং আমাদের ফুসফুস খুব কম ইউজ করার ফলে আমাদের ফুসফুসের কার্যক্ষমতা কমে যায়। যে সকল মানুষ প্রতিনিয়ত দৌড়াদৌড়ি করে, এমন কোনো অ্যাক্টিভিটিস যা করলে আমাদের হার্ট রেট খুব বেড়ে যায়, শ্বাস প্রশ্বাস খুব বেড়ে যায়, যারা এই জাতীয় কাজগুলো করে তাদের ফুসফুস খুব ভালো থাকে। বাট যে সকল মানুষ সারাদিন ঘরের ভিতর থাকে, অফিসে থাকে, শরীরের অ্যাক্টিভিটিস কম, মানে আপনার বেশি এক্সারসাইজ করে না বা এমন কোনো অ্যাক্টিভিটিস নেই যা হার্ট রেটকে বাড়ায়, যারা এরকম লাইফস্টাইলে রয়েছে তাদের মূলত শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়। সো আপনি কি করে আপনার ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে পারেন? এটা হচ্ছে একটা খুবই সিম্পল এক্সারসাইজ, যেটা হচ্ছে ডিপ ব্রেথিং। আমি ইতিপূর্বে অসংখ্য সমস্যার জন্য ডিপ ব্রেথিং প্রেসক্রাইব করেছি, কারণ এটা একটি মিরাকল ফর্মুলা নানান রোগ দূর করার জন্য। কারণ অক্সিজেন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটাকে বলা হয় অ্যান্টি ইনফ্ল্যামেটরি। এটা আপনার শরীরের ব্যথা কমানোর জন্য খুব কার্যকরী ভূমিকা রাখে। সো ফ্রেন্ডস, চলুন জেনে নিই কি করে ডিপ ব্রেথিং করতে হয়। এটা করতে
আপনাকে প্রথম আপনার সমস্ত হাওয়াকে বের করতে হবে, এক্সহেল করতে হবে। এক্সহেল করার পর ইনহেল করবেন নাক দিয়ে, মুখ দিয়ে নিঃশ্বাস ছাড়বেন এবং নাক দিয়ে নিঃশ্বাস নেবেন। ওকে, নাক দিয়ে যখন নিঃশ্বাস নেবেন তখন খুব দ্রুত নেবেন, তলপেটের দিকে চাপ দিয়ে নেবেন, বুকে নেবেন না, যেটাকে বলা হয় চেস্ট ব্রেথিং, এবং এটা আমাদের জন্য ক্ষতিকারক। তলপেটের দিকে ধরে রাখবেন 2 থেকে 4 সেকেন্ড বা 7 সেকেন্ড, যত বেশি রাখবেন তত ভালো। বাট প্রাথমিক পর্যায়ে আপনি বেশিক্ষণ রাখতে পারবেন না, কারণ আপনার ফুসফুসের কার্যক্ষমতা কম, লাংস ক্যাপাসিটি কম। ওকে, সো এটা বাড়াতে আপনাকে প্রতিদিন সকালে এবং রাতে একটি বিশুদ্ধ পরিবেশে, যেখানে ধুলাবালি নেই, দুর্গন্ধ নেই, প্রাকৃতিক পরিবেশে আপনি এই ব্যায়ামটি করবেন এইভাবে। সো খুব চমৎকার একটি ব্যায়াম। আমি অসংখ্য ব্রনকাইটিসের এবং অ্যাজমার রোগীদেরকে এটি সাজেস্ট করেছি, এবং ইনস্ট্যান্টলি অনেকেই আমার সামনে এটি করার ফলে খুবই ভালো উপকার লাভ করেছে। সো আপনি এটি ট্রাই করতে পারেন। আমি অবশ্যই বলবো নিয়মিত করার জন্য। অনেকেই যে ভুলটা করে, প্রথমবার ট্রাই করেই বলে যে আমি কোনো উপকার পেলাম না, কারণ আপনি প্রথম 1 সপ্তাহ হয়তো বা ভুল ওয়েতেই ডিপ ব্রেথিং প্র্যাকটিস করবেন, কারণ শুরুতেই আপনি পারফেক্ট থাকবেন না। সো ধীরে ধীরে যেই আপনি এটা করতে শিখবেন, আপনি নিয়মিত করবেন, আপনার শরীরের ভেতর গ্রেট ইমপ্রুভমেন্ট আসবে। আপনার মাথা ব্যথা হবে না, ওকে, আপনার শরীর দুর্বল লাগবে না, এবং আপনার ফুসফুসের সমস্যা মানে আপনার শ্বাসকষ্টের সমস্যা হবে না। সো ফ্রেন্ডস, এটা হচ্ছে আমাদের প্রথম টিপস, 1 নম্বর টিপস, সেটা হচ্ছে ডিপ ব্রেথিং। এবং আমাদের দ্বিতীয় 2 নম্বর টিপসটা হচ্ছে আপনার ভিটামিন সি। আমার ভিটামিন সি এর উপর আরো একটা ভিডিও রয়েছে, আপনি চাইলে সেটি দেখতে পারেন। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের আপনার ফুসফুসের স্বাস্থ্যের জন্য, কারণ অসংখ্য মেডিকেল গবেষণা এটা দেখা গেছে যে ভিটামিন সি আমাদের ফুসফুসের কার্যক্ষমতা বাড়ায়। ওকে, লাইক ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজের ক্ষেত্রে এটা খুব কার্যকরী ভূমিকা রাখে, যেটাকে বলা হয় সিওপিডি। ওকে, সো এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি লেবুবর্গ ফল খেতে পারেন, যে সকল ফলগুলো টক, যেমন আপনার লেবু, জাম্বুরা, আমড়া, আমলকি, এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। এবং আমি সাজেস্ট করবো, আপনি চাইলে যদি খাবার থেকে কালেক্ট করতে না পারেন, তাহলে আপনি একটি আপনার সাপ্লিমেন্ট গ্রহণ করতে পারেন। অবশ্যই সেটি হতে হবে অ্যাসকর্বিক অ্যাসিড, আপনার ভিটামিন সি এর সাপ্লিমেন্ট ফর্ম, যেটা খাবার থেকে নেওয়া হয়। এবং আপনার থার্ডলি আমি যে জিনিসটা প্রেসক্রাইব করবো সেটা হচ্ছে বেটা ক্যারোটিন। এটি আমাদের ফুসফুসের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে সকল ফল ফ্রুটের রং আপনার লাল, সাধারণত সেগুলোতে আপনার বেটা ক্যারোটিন পাওয়া যায়। এটা মূলত আপনার ভিটামিন এ। ওকে, খুবই পাওয়ারফুল একটি ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আপনার সেলুলার গ্রোথের জন্য খুব কার্যকরী, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বুস্ট আপ করার জন্য খুব কার্যকরী। এবং সবচেয়ে বড় যে বিষয়টা, যে ফুসফুসের জন্য ভিটামিন এ বা বেটা ক্যারোটিন কি করে। ওকে, এই ক্ষেত্রে অসংখ্য মেডিকেল গবেষণায় দেখা গেছে যে ভিটামিন এ বা বেটা ক্যারোটিন আমাদের ফুসফুসের একটি কমন রোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ সিওপিডি, এটার জন্য খুব ভালো রেজাল্ট নিয়ে আসে, এটি কমিয়ে নিয়ে আসে। ওকে, সো যদি আপনার এই সমস্যাটি থেকে থাকে, আপনি সেক্ষেত্রে বেটা ক্যারোটিন খেতে পারেন। যেমন আপনি গাজর খেতে পারেন, লাল রং মানে যে সকল ফলের রংটা লাল, সেগুলোতে আপনার ভিটামিন এ পরিমাণ বেশি। এছাড়াও আপনি চাইলে খুব ভালো একটি ব্র্যান্ডের সাপ্লিমেন্ট গ্রহণ করতে পারেন, যেটা ভিটামিন এ ইনক্লুডেড। ওকে, আমি সাজেস্ট করবো প্রতিদিন 5000 IU এর ভিটামিন এ গ্রহণ করার জন্য। চতুর্থত, শ্বাসকষ্টের সমস্যা দূর করতে আপনি সবুজ শাকসবজির জুস গ্রহণ করতে পারেন। এটি করতে আপনাকে ফ্রেশ অর্গানিক সবুজ শাকসবজি আপনার ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে জুস বানিয়ে খালি পেটে গ্রহণ করতে হবে। হয়তোবা এটি আপনার খেতে তেমন ভালো লাগবে না, বাট এটি আপনার জন্য খুবই উপকার বয়ে নিয়ে আসবে। সো এটি কেন কার্যকরী? কারণ এটি আপনার ভিটামিন বি সমৃদ্ধ। গবেষণায় দেখা গেছে যে ভিটামিন বি অর্থাৎ ফোলেট, যেটা আপনার স্পেসিফিক্যালি ফোলেট, যেটা আমাদের আপনার হাঁপানি বা ব্রনকাইটিসের মতো সমস্যার জন্য কার্যকরী ভূমিকা পালন করে। সো আপনি যে কোনো খাবার যা ভিটামিন বি সমৃদ্ধ খেতে পারেন, তা আপনার ফুসফুসের কার্যক্ষমতাকে বাড়াবে। যেমন আপনার লিভার, মুরগির লিভার হোক বা খাসির লিভার হোক বা গরুর লিভার হোক, লিভারে প্রচুর পরিমাণে ভিটামিন বি থাকে। আপনি চাইলে সেটি ভিটামিন বি কমপ্লেক্স সাপ্লিমেন্ট করতে পারেন। ওকে, সো ফ্রেন্ডস, যে কোনো খাবার যা ভিটামিন বি সমৃদ্ধ, তা আপনার হাঁপানি বা শ্বাসকষ্টের সমস্যা দূর করবে। এবং 5 নম্বরে আমি আপনাকে যে রেমেডিটি প্রেসক্রাইব করব, সেটি খুবই কার্যকরী একটি রেমেডি, এবং এটি হচ্ছে রসুন। ওকে,
আমরা সকলেই গার্লিক বা রসুন সম্পর্কে জানি এবং এর অসংখ্য স্বাস্থ্য উপকারিতা রয়েছে, বাট এক্ষেত্রে ফুসফুসের জন্য এটা খুবই ভালো একটি ভূমিকা পালন করছে। রসুনে থাকা অ্যালিসিন নামক একটি যৌগ থেকে মূলত স্বাস্থ্য উপকারিতা আসে, কারণ এটি একটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক এবং যা মূলত আমাদের শরীরকে ডিটক্স করতে, দূষণমুক্ত করতে সাহায্য করে। সো 2013 সালের একটি মেডিকেল গবেষণায় দেখা গেছে যে আপনার রসুন ফুসফুসের ক্যান্সার প্রতিরোধ করতে পারে, এবং এছাড়াও রসুন আপনার ধূমপান, ধুলাবালি এবং অন্যান্য দূষণের কারণে যে ক্ষতি হয় সেই ক্ষতি ফুসফুস থেকে দূর করতে সাহায্য করে। সো ফ্রেন্ডস, যদি আপনার শ্বাসকষ্টের সমস্যা থেকে থাকে তাহলে আপনি প্রতিনিয়ত সপ্তাহে অন্তত 3 থেকে 4 দিন আপনি দেশি রসুন 2 থেকে 3 কোয়া খালি পেটে চিবিয়ে পানির সাথে গ্রহণ করতে পারেন, এবং এটি আপনাকে খুবই ভালো একটি রেজাল্ট উপহার দিবে। সবশেষে আমি আপনাকে যে রেমেডিটি প্রেসক্রাইব করব এটি সবচেয়ে বেশি কার্যকরী, এবং এটি হচ্ছে ভিটামিন ডি। আমরা অনেকেই ভিটামিন ডি কে ভিটামিন হিসেবে জানি, বাট আমরা রিসেন্টলি জানতে পেরেছি যে এটি ভিটামিন না, এটি মূলত হরমোনের মতো কাজ করে। সো এটি খুবই বেনিফিশিয়াল, আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বাট আনফরচুনেটলি আমাদের অধিকাংশ জনসংখ্যাই ভিটামিন ডি এর ঘাটতিতে ভুগে থাকে, এবং যার জন্য নানাবিধ রোগ দেখা দিচ্ছে। এবং এরকম একটা রোগ হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ অর্থাৎ সিওপিডি, যেটা মূলত ভিটামিন ডি এর ঘাটতির জন্য হয়ে থাকে। সো গবেষণায় দেখা গেছে যে যদি ভিটামিন সি সাপ্লিমেন্ট করা হয় তাহলে সিওপিডির লক্ষণ কমে আসে, অর্থাৎ আপনার শ্বাসকষ্ট দূর হবে, আপনার যদি হাঁপানি থাকে সেটা ভালো হবে, এগুলোর লক্ষণগুলো কমে আসবে, ইভেন একেবারে চলেও যেতে পারে। সো সিওপিডির লক্ষণ দূর করতে আপনার ব্রনকাইটিস, অ্যাজমা যেটাই হোক, এগুলোর জন্য আপনি আপনার খাবারের তালিকায় ভিটামিন ডি সমৃদ্ধ খাবার যোগ করতে পারেন। বাট আমাদের দেশে সাধারণত ভিটামিন ডি সমৃদ্ধ খাবার নেই বললেই চলে। আপনি মাশরুম খেতে পারেন, এবং অবশ্যই মাশরুমকে খাওয়ার পূর্বে রোদের আলোতে রাখতে হবে 8 ঘন্টার জন্য, যাতে করে তাতে ভিটামিন ডি এর পরিমাণ বেড়ে যায়। এবং আমি সাজেস্ট করবো সবচেয়ে ভালো যেটা হবে সেটা হচ্ছে আপনি যদি ভিটামিন ডি সাপ্লিমেন্ট করেন, সেক্ষেত্রে আমি বলবো যে ভিটামিন D3 400 IU নেওয়ার জন্য। এবং যারা পারবেন তারা অন্তত সপ্তাহে 3 থেকে 4 দিন আপনার শরীরের অর্ধেক অংশ, যারা পুরুষ তারা শার্ট খুলে নেবেন এবং পায়ের যতটুকু অংশ আপনি বাহিরে বের করতে পারেন, বের করে আপনি সূর্যের আলো নেবেন। আমরা অনেকেই মনে করি সকালের ভোরের আলো ভালো এবং বিকেলের আলো ভালো, আসলে এটি ভুল। রোদের আলো যত প্রখর হবে তত বেশি সেটার ভিতরে ভিটামিন ডি এর সংরক্ষণ থাকে। সো আমি বলবো না যে একেবারে 12টার দিকে আপনি আলোটা নিন, কারণ সেই সময় অনেক বেশি ভিটামিন ডি থাকে সত্যি, বাট সেটা আপনার জন্য আলট্রাভায়োলেট রশ্মি থেকে ক্ষতিকারক হবে। আমি বলবো যে আপনি 10টার সময় যে রোদটা ওঠে বা বিকেল 4টার দিকে যে রোদটা থাকে, এই সময় আপনার রোদের আলোটা নেওয়ার জন্য, এবং এটা থেকে আপনি উপকৃত হবেন। তবে প্রতি সপ্তাহে অন্তত 3 থেকে 4 দিন, এর বেশি না, কারণ আপনি যদি 15 মিনিট সূর্যের আলোতে আমার এই বলা সিস্টেমে যদি সূর্যের আলো নেন, তাহলে আপনি অন্তত 15,000 IU ভিটামিন ডি পাবেন, যা অনেক হিউজ পরিমাণ, এবং এটা আমাদের শরীরে জমা থাকে। সো ফ্রেন্ডস, এই হচ্ছে এই 6টি নিয়ম, এই 6টি রেমেডি যদি আপনি ফলো করেন, আপনার শ্বাসকষ্টের সমস্যা আশা করি খুব কমে আসবে। এবং আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে ঘুম। যদি আপনার ঘুমের সমস্যা হয় তাহলে এগুলো কোনোটাই কাজে আসবে না, কারণ এই সমস্ত বিষয়গুলো আসলে যে নিউট্রিশনাল বিষয়গুলো আমি আলোচনা করলাম, এগুলো কখন কার্যকরী হবে? যখন আপনি গভীর ঘুমে ঘুমাবেন। বাট যদি আপনার ঘুমের সমস্যা হয় তাহলে কিন্তু এগুলো কাজ করবে না। সো ফার্স্ট আপনি ঘুমের সমস্যাটা দূর করুন। যদি আপনার ঘুমের সমস্যা থেকে থাকে তাহলে আমাদের ঘুমের সমস্যার উপর একটা ভিডিও রয়েছে, সেটি দেখতে পারেন। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটি আপনার এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, এবং আপনার যে কোনো প্রশ্ন কমেন্টের মাধ্যমে তুলে ধরুন। আবার অনেকেই রয়েছে অনেক প্রশ্ন করে, এবং অনেক ডাক্তারও আমার এখানে কমেন্ট করে, এবং অনেকে অনেক কৌতূহল থাকে যে এগুলো আসলে আমি কোত্থেকে বলছি। আমি সারা বিশ্ব যে কথাগুলো বলেছি এগুলোর অথেন্টিক সোর্স রেফারেন্স আমি নিচে আপনার দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে, আপনি সেগুলো দেখতে পারেন। অ্যান্ড সর্বোপরি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ফ্রেন্ডস প্লিজ কাইন্ডলি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।